সংস্কার এবং সুশাসন যেটা বাজেটে খুব স্পষ্টভাবেই আসলে রাখা সম্ভব, যেহেতু আমাদের আর্থিক সংস্কারের জায়গাটা অত্যন্ত দুর্বল। গত বাজেটে আমরা একটা দৃশ্যমান আলোচনা বা জোরালো আলোচনা ছিল যে এনবিআরকে আলাদা করা হচ্ছে বা ভাগ করা হচ্ছে, তো এখন পর্যন্ত এই বাজেট ঘিরে এরকম কোনো আলোচনা আমরা পাচ্ছি না, না ব্যাংক খাত ঘিরে, না রাজস্ব খাত ঘিরে, বা না আমলাতন্ত্র ঘিরে। আপনার কি মনে না, হয়? গত বছরের কথা যেটা বললেন, তখন এটা সত্য যে সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, কিন্তু ওই অর্থবছর আরেকটা বৈশিষ্ট্য ছিল, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে কোনো ধরনের আলাপ আলোচনাটাকে গুরুত্বপূর্ণ মনে করেননি। সো একটা একটা অ্যাপ্রোচের কিছুটা পরিবর্তন হয়েছে, যে রিভাইভিং দি ইকোনমি এটা গুরুত্বপূর্ণ, এটা একটা আলাদা গুরুত্ব পেয়েছে এখানে। কিন্তু আপনি যেটা বললেন যে সংস্কারের বিষয়টা এখনো এখানে এইবারে অত জোরালো, যা শুনে গেছি এনবিআরের কথা বলেছিলেন। এখন এনবিআরের ভাগ করাটা এটা একমাত্র সংস্কার নয় অ্যাকচুয়ালি, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকার একভাবে করেছিলেন, ওনারা তো এটা বাতিল করেছেন, কিন্তু বাতিল করার সময় যেটা বলেছেন যে ওনারা অন্য প্রোগ্রাম নিয়ে আসবেন। মূল বিষয় হচ্ছে যে যারা পলিসি করবে তারা কালেকশনের সাথে থাকবে না, ওই প্রিন্সিপালটা হচ্ছে সংস্কারের মূল বিষয় অ্যাকচুয়ালি। এখন আমি যেটা বলবো, মানে একটা ব্যাপার হচ্ছে যে এই আমাদের কিছু, যেটাকে বলে গেড়ে বসা কিছু দুষ্ট চক্র আছে। রাজস্বর কথা যদি বলি, এই দুষ্ট চক্র তো হচ্ছে একদিকে হচ্ছে হয়রানি, আর এদিক দিয়ে হচ্ছে ফাঁকি। এই যে হয়রানি এবং ফাঁকি, এই দুষ্ট চক্রটাই হচ্ছে সংস্কারের পরিপন্থী। এবং এখানে আমরা তো ভুরি ভুরি উদাহরণ দিতে পারি হয়রানির ধরনটা কি, এবং সেটার সূত্র ধরে অ্যাকচুয়ালি যারা ওই নিজেদের একটা ব্যবস্থা করতে চায়, ওই ফাঁকির বিষয়টা। আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে সাথে আরেকটা বৈঠকে আলাপ হচ্ছিল, ওনারা এই ফাঁকির বিষয়টাও গুরুত্বপূর্ণ একটা হিসেবে নিয়েছেন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো বিশ্লেষণটা করেছি, দেখিয়ে দিচ্ছি যে এই জায়গায় হাত দেওয়াটা জরুরি। মানুষকে অ্যাকচুয়ালি এই যে করের যে বিষয়টা, মানে এখানে একটা ভীতিকর জায়গা তো তৈরি করার বিষয় নয়, আগ্রহী করতে হবে মানুষকে। মানুষ কিন্তু দিতে চায় যদি সুযোগ পায় প্রপারলি, একটা ওরা যদি কনফিডেন্ট হয়ে, যে আপনি যেটা ফিল গুড ফ্যাক্টর বললেন, দে ওয়ান্ট টু সাপোর্ট দ্য স্টেট, করতে চায়। কিন্তু আমি যদি দার্শনিকভাবে ধরে নিই, না এই যে ইকোনমিক অ্যাক্টরকেই শাস্তির কাঠগড়ায় দাঁড় করায় রাখতে হবে, তাহলে তো অ্যাকচুয়ালি সঠিক হলো না। সো সংস্কারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সংস্কারটা আমি একটু সতর্কতার সাথে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অ্যাকচুয়ালি সংস্কার শব্দটা অতি ব্যবহৃত হয়ে গেছিল, এটার লক্ষ্য কোথায় কি কি হবে সেগুলো ঠিক পরিষ্কারভাবে উঠে আসেনি। কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কার, উনি যেটা বললেন, দেশীয় বিনিয়োগকারীর আস্থা যদি তৈরি না হয়, বিদেশি বিনিয়োগকারী কোনোদিনও আসবে না। এবং এই যে আমি বললাম না, কাগজের বাড়তি কাগজের বোঝা তৈরি করার প্রতি আমাদের অনিয়ন্ত্রিত একটা ঝোঁক আছে, এই যে লাইসেন্সিং ইয়েতে। এবং বিদেশের আপনার খেয়াল আছে, স্যামসাং একটা আসতে চেয়েছিল না, চলে গেল ইয়েতে, আপনার ভিয়েতনামে চলে গেছে। এই সেদিনও আরেকটা উদাহরণ শুনছিলাম, একজন ব্যক্তি উদ্যোক্তা বলছিলেন যে ওনার পার্টনার একজন, ও বলল যে তোমার সরকারও তো চায় না যে আমি আসি, কারণ লাইসেন্সিং ইত্যাদি যে প্রক্রিয়াগুলো এত জটিল যে এখানে আসাটাই কঠিন একটা বিষয়, উনি তো লয়ার হিসেবে বললেন। সো সংস্কারটা আমি মনে করি খুবই জোরালোভাবে এটার একটা দর্শনের মধ্যে থাকা দরকার। কিন্তু সংস্কার একটা জাস্ট স্লোগান আকারে উচ্চারিত হলে এটার কিছু মানে আসে না, এটা কার্যকর পরিবেশের পরিবর্তনটা দরকার। আমলাতন্ত্রের সংস্কার নিয়ে আমার দু একটা প্রশ্ন আছে, এর আগে নিহাদ আপার কাছে জানতে চাই। বাজেট তো মোটামুটি একটা উৎসবের মতোই আমরা ফিল করি, কিন্তু এটা বাজেটের আগে অনেক আলোচনা হয়, অনেক কথাবার্তা হয়। নিশ্চয়ই ব্যবসায়ী সমাজ থেকেও আপনাদের একটা নতুন প্রত্যাশার জায়গা থাকে যে আমি হয়তো নতুন বাজেটে এরকম সুবিধাটা পাবো, বা এই সংকটটা আমার থাকবে না। এই আনন্দের চেয়ে আতঙ্কটা বেশি জেঁকে বসে কিনা আপনাদের মধ্যে? আপনি এটাকে উৎসব এবং আনন্দ বললেন। দেখুন, কোনো দেশেই কিন্তু বাজেট নিয়ে প্রতি বছর এত রকমের আশা আকাঙ্ক্ষা থাকা উচিত নয়। ইট শুড বি আ স্মুথ প্রসেস, যে এটা একটা চলমান একটা
জায়গায় আমরা যাব, আপনি পথ দিয়ে যাচ্ছেন, সেখানে হঠাৎ হঠাৎ করে চড়াই উতরাই এদিক সেদিক হয়ে গেলে কিন্তু সেটা খুব আনন্দদায়ক একটা যাত্রা হয় না। আর আপনি যেটা বলেন তার আগে আমি স্যার যেটা বললেন, দুই ভাই যেটা বললেন, সেখান থেকে নিয়ে একটা বলি যে ব্যবসায়ী সম্প্রদায় কিন্তু সেখানে আপনাদেরও দায়িত্ব আছে মিডিয়ার। ব্যবসায়ী সম্প্রদায়কে কিন্তু চোর ডাকাতের মানে পর্যায়ে ফেলে দিয়ে বিবেচনা করার একটা প্রবণতা আমরা দেখি, যে আমরা ব্যবসা করি মানুষকে ঠকাবার জন্যে। সেটা কিন্তু ঠিক না, এবং এই দর্শনটা থেকে কিন্তু বেরিয়ে আসা প্রয়োজন। এখানে ফ্যাসিলিটেশন, রেগুলেশন এবং কন্ট্রোলের চেয়ে আমাকে একেবারে আসামি হিসেবে গলা চেপে ধরে আমার কাছ থেকে কর আদায় করতে হবে সেটা না। আমি দেব, আমাকে ব্যবসা করতে আপনারা দেবেন, স্মুথলি ব্যবসা করতে দেবেন, আমি স্মুথলি কর দেব। কিন্তু সেখানে আরেকটা জিনিসও আছে, নাগরিক হিসেবে এবং করদাতা হিসেবেও আমার একটা চাহিদা আছে। সেটা হচ্ছে যে আমার করের টাকা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেটার একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে, সেটার একটা জবাবদিহিতা থাকতে হবে। আমি শ্রদ্ধেয় আবুল মাল আব্দুল মুহিত সাহেবকে এরকম একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমাদেরকে বলা হয় যে তুমি আরও কর দাও, আমরা যারা কর দিই, যারা কমপ্লায়েন্ট, আমাদেরকে বলা হয় যে আরও দাও। তো এটা অনেকটা একটা ফুটো ট্যাঙ্কির মধ্যে পানি ঢালার মতো, যে আমি পানি ঢালতেই থাকবো, আর ওই পানি ফুটোগুলো দিয়ে বেরিয়ে কোথায় চলে যাবে অপাত্রে, সেটার আমি কোনো হিসাব পাবো না। এরকম যদি হয় তাহলে কিন্তু এই যে কর আরোহণ, রাজস্ব আহরণ, এগুলো ব্যাহত হতেই থাকবে। কাজে একটা পজিটিভ মাইন্ডসেটে চলে আসা, সেটার জন্যে একটা পজিটিভ মুভমেন্টও লাগবে। এই যে দর্শনের কথা বলছেন, এই দর্শনটাকেও কিন্তু একটু পজিটিভ দিকে নিয়ে আসতে হবে। তো বাস্তবতা আমরা যেটা দেখছি যে এবার এনবিআরকে যে টার্গেটটা দেওয়া হবে 6 লাখ কোটি টাকা, আমাদের ওটার জন্য হিস্ট্রিতে, ওই ভয়েই এই কথাটা বলছি আপনাকে আমি। তার মানে আগের চেয়ে ভয়টা আপনাদের বাড়তে শুরু করেছে অলরেডি। হ্যাঁ, অলরেডি বাড়তে, আপনি আমার বন্ধুবর তো বলেইছেন কি ট্যাক্স টেরোরিজম, না কর সন্ত্রাস। ট্যাক্স টেরোরিজম, স্যার নাসিম মুজিব বলেছে। স্যার আমরা যদি ব্যয় বিভাজনটা এবার বাজেটে একটু চিন্তা করি, বাজেটের যতটুকু না আয় করার দিকে নজর, তার চেয়ে বেশি দেখছি ব্যয়ের বন্দোবস্তটা বড়। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হবে, এই বাজেট থেকে সেটা হয়তো শুরু করতে হবে, এবং সেটা 35,000 কোটি টাকার মতো বাড়তি বরাদ্দ এবার চলে যাবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পেছনেও আমার 15,000 কোটি টাকার বাড়তি বরাদ্দ থাকবে। এই বিভাজনগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আসলে আমাদের যে অর্থনৈতিক সক্ষমতা, তাতে কি এগুলো যৌক্তিক হচ্ছে কিনা? না, ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড যেগুলো, সেগুলো হচ্ছে সামাজিক নিরাপত্তা যা কর্মসূচি।